সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত আছেন সিভিল ইঞ্জিনিয়ার তাহমিদ হোসেন। উনি আসলে কৃষিকে খুবই লাইক করে থাকেন। ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আগামী কৃষি নিয়ে উনি কি পরিকল্পনা করেন বা কি চিন্তাধারা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যে বিষয়টি আসলে বললেন যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আমি কৃষি নিয়ে কি স্বপ্ন দেখি, আসলে আমাদের বাংলাদেশটা একটা কৃষি নির্ভর দেশ। এটা এখনো কৃষির উপরই নির্ভর করে মূলত। জি জি। তো এই দেশে বর্তমান যে আধুনিক কৃষি, সেই কৃষি নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত সবারই। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আসলে কেউ কৃষির বাইরে না। আমরা মূলত যে খাবার খাচ্ছি, ডিম, মাছ, মাংস, তা আসলে এই কৃষি নির্ভর দেশ কারণে আমরা এটা খেতে পাচ্ছি। আসলে আমাদের দেশের অর্থনীতির বেশি 60% ডিপেন্ড করে কৃষির উপর। একটা সময় দেখা গেছে যে আপনার আমাদের কৃষিটা ছিল খুব আদিম কালচারের। তো এখন আমাদের কৃষি অনেক আপডেট হয়েছে। যেমন আগে মুরগি খোলা পালিত হইতো এবং এটাতে তেমন কোনো ইয়া ছিল না। বাড়ির মা, চাচি, খালারা এটা মূলত পালন করতে খুব সামান্য ডিম পাওয়া যেত। হ্যাঁ, তো এখন কিন্তু আমরা আসলে একটা শেডের মাঝখানে প্রায় 2000, 3000, 4000, 5000 মুরগি পালন করতে পারতেছি। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের কিন্তু একটা পরিবার যেখানে 10টা ডিম উৎপাদন করত, সেখানে কিন্তু একটা পরিবার চাইলে 2000 ডিম উৎপাদন করতে পারে। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে প্রোটিনের ঘাটতি আছে, সেই প্রোটিনের ঘাটতি বা ডিমের যে চাহিদা, সেটা পূরণে খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে এই লেয়ার মুরগির ফার্ম, আমার কাছে মনে হয়। যারা আছেন খামারি, জি। তো আসলে আমি কৃষিকে খুব ভালোবাসি, সেই জায়গা থেকে আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওতে আমাকে যুক্ত করার জন্য, খুবই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন বর্তমান আধুনিক সমাজ বা আধুনিক যুব সমাজ যারা আছে, তারা মোবাইল ফোন, গেম, এইগুলো নিয়ে ব্যস্ত। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এইগুলোর বাইরে আমাদের দেশের যে মাটি, এটা সোনার চাইতেও খাঁটি। জি জি। এই মাটিতে যা ফলাবেন, এই আবহাওয়াতে যা উৎপাদন করার চেষ্টা করবেন, সেটাই হবে। তো আপনারা সেই দিকে মনোযোগ দেন, সেটা নিয়ে কাজ করেন। দেখবেন আমাদের বর্তমান কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আলুর দাম প্রায় 120 টাকা কেজি, বেগুনের দাম 160 টাকা কেজি। কেননা মানুষ কৃষি থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তো আপনি যদি কৃষিটাকে নিয়ে একটু চেষ্টা করেন, কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আমাদের যে দ্রব্যমূল্যের দামটা, সেটা হয়তো নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তো আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা মনে হচ্ছে সাইদুল ভাই, যে এই যে কৃষিটা আধুনিক কৃষি, এই আধুনিক কৃষির জন্য আমরা বাংলাদেশ সরকারের থেকে কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। জাস্ট আমাদেরকে একটা ট্রেনিং দিচ্ছে যুব উন্নয়ন, এবং সেই ট্রেনিংটাই আমাদের কিন্তু মূলধন, আর কিন্তু কোনো কিছু না। আমার মনে হয় যে আজকে বাংলাদেশের যে যুব সমাজ আছে, তাদেরকে এই কৃষি নির্ভর করার জন্য বাংলাদেশ সরকারের উচিত এই কৃষিতে অর্থ বিনিয়োগ করা, এই কৃষিতে লোন দেওয়া বিনা সুদে এবং ভর্তুকি দেওয়া। যেমন একজন খামারি যদি এই 20 লক্ষ টাকা খরচ করে খামার করতে চায়, পারবে না, কারণ তার সেই টাকা নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা যদি কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কিংবা কৃষি উন্নয়ন, একটা কৃষি নির্ভর ব্যাংকের মাধ্যমে যদি ভর্তুকিমূলক বা সহজলভ্য সুদে মুনাফায় লোন দেওয়া যেত, তাহলে আমাদের এই যুব সমাজ হয়তো আরো উন্নয়ন করতে পারতো এই কৃষিটাকে। লোনটা আমার মনে হয় কেন জানি আসলে যে কৃষি ব্যাংক অবশ্য কিছু কিছু ক্ষেত্রে লোন দিয়ে থাকে বছরে একবার, কিছু ছাড়ের ক্ষেত্রে, কিন্তু ওই পরিমাণে দেয় না আর কি। সারা বাংলাদেশে যে পরিমাণে চাহিদা রয়েছে, ওই পরিমাণটা আসলে ব্যাংক খাতে আসলে ওইভাবে দিতে পারে না, বা অনেক সময়। এটা নিয়ে যদি আমি আপনাকে একটু বলতে চাই, এটা আসলে তুলনামূলক কম। আমাদের এই ছোট একটা রাষ্ট্রে বা দেশে আমাদের জনগণের যে পরিমাণ ডেনসিটি, ঘনত্ব, সেই ঘনত্বে আসলে বেকারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ কম। অন্যদিকে উন্নয়নটা একটু স্থিতিশীল রেখে, কাঠামোগত উন্নয়ন একটু কম রেখে, এই কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতিতে যদি সরকারিভাবে একটু সুবিধা দেওয়া যেত আর কি, তাহলে আমার মনে হয় যে খুব ভালো হতো। মাছ, মুরগি, সবজি, বিভিন্ন এগ্রো ফার্ম করার জন্য মানে সাধারণ মানুষ, এটা কিন্তু প্রায় এখন শিল্পপতি যারা আছে, শিল্প পর্যায়ে যারা অধিক মূলধনের অধিকারী, তাদের বিজনেস হয়ে গেছে। আর এটা কিন্তু একটা সাধারণ মানুষ চাইলেই করতে পারে, সামান্য একটা ট্রেনিং নিয়ে। তো সেই ক্ষেত্রে
এইটাই আমার আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা এইটাই প্রচার করবেন যেন আগামীর বাংলাদেশে কৃষির উপর আহ, যেন আগামীর বাংলাদেশ লক্ষ্য করে কৃষিকে স্বনির্ভর করে, তাহলে আমাদের বাংলাদেশ স্বনির্ভর হবে। এটাই আমার আসলে মূল বক্তব্য ছিল। আপনি তো আসলে সারা বাংলাদেশে মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল, পরে হচ্ছে যে বিল্ডিং নিয়ে, বড় বড় বিল্ডিং নিয়ে আসলে কাজ করে থাকেন। জি। আসলে আমি একটা কথা বলতে চাই, এখানে সারা বাংলাদেশে কিন্তু বেকারত্ব মোটামুটি অনেক বেশি। আমি সবসময় তরুণদেরকে নিয়ে ভিডিও করে থাকি, অনেক আসলে যারা তরুণ উদ্যোক্তা আছে, শুরু করতে চায় ফার্মিং, বা আসলে সারা বাংলাদেশে তো অনেক তরুণ যারা আছেন যারা শুরু করতে চায় ফার্মিং বা অন্য অন্য মাছের খামার বা অন্য অন্য মাছের কি বলে ফিশারি, তরুণদের সম্পর্কে আপনি কি বলতে চান? জি, আমি তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে যদি ফার্মিং করতে যায় সেক্ষেত্রে আপনার প্রথম প্রয়োজন হচ্ছে একটা ট্রেনিং, জি জি। একটা পরিপূর্ণ ট্রেনিং। যে ট্রেনিংটা করার মাধ্যমে এই ফার্মিং এর কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, কি কি ভাইরাস, কি কি রোগ, বাজার আপ ডাউন, খাদ্যের দাম বৃদ্ধি, বাচ্চার দাম বৃদ্ধি, আপ ডাউন, ডিমের দাম কম, মাছের দাম কম, মুরগির দাম কম, নানান ধরনের প্রতিবন্ধকতা এই সেক্টরে আসতে পারে। তো জি, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো ভালোভাবে অ্যানালাইসিস করে যে কিভাবে কোন সময়টাতে কি কৃষি নিয়ে কাজ করা যায়, কি উৎপাদন করলে কোনটা চাহিদা আছে, সেই চাহিদা মোতাবেক কাজ করলে এগুলো চিন্তা ভাবনা করে এবং একটা ট্রেনিং করে, প্রপার ট্রেনিং করে সে যদি শুরু করে, আমার মনে হয় না যে লস হবে। কারণ বর্তমান বাজার মূল্য আপনি লক্ষ্য করেছেন, একটা ডিমের বাজার মূল্য 11 টাকা। জি। সেক্ষেত্রে এই যে খাদ্যটা আমরা প্যাকেটজাত খাদ্য খাওয়াচ্ছি, সেই প্যাকেটজাত খাদ্যটাকে আসলে কিভাবে মিনিমাইজ করে নিজেরা খাদ্যটাকে কাস্টিউম করে, বা এই যারা কেমিস্ট আছে মূলত খাদ্য উৎপাদনের করে, ইঞ্জিনিয়ারিং করে, যারা খাদ্য নিয়ে কাজ করে, তাদের থেকে এগুলো কিভাবে কস্ট মিনিমাইজ করা যায় সেই ক্ষেত্রে লক্ষ্য করে এইভাবে কাজ করলে আমার মনে হয় না যে সফলতা আসবে না। অবশ্যই সফলতা আসবে একজন খামারি। আরেকটা বিষয় কথা বলতে চাই, সারা বাংলাদেশে আসলে অনেক খামারি আসলে কমপ্লেন করে থাকে যে তারা আসলে বাচ্চা নিয়ে একটা সিন্ডিকেট, বা খাদ্যের দাম বেশি, বা আসলে অনেক সময় ওষুধগুলোর দাম বেশি। এই ব্যাপারে আপনি কি কথা বলতে এই চান? এই প্রশ্নটা করার জন্য আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা এই প্রশ্নগুলো আসলে করতে চায় না কেউ। জি জি। তো সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এক্ষেত্রে যারা সিন্ডিকেট করেছে, ডিমের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আছে, যারা খামারিরা ডিম উৎপাদন করে বিক্রি করতে যায়, তখন তারা আসলে সিন্ডিকেটের কাছে যে দামে বিক্রি করে, আবার ভোক্তা কিন্তু সেই দামে পায় না। তাদের ডিম বিক্রি করতে গেলে কিন্তু তাদের সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না ডিমের। হ্যাঁ, আবার তারা যখন বাচ্চা কিনতে যায়, একটা খামার শুরু করবে, একটা ডিমের মূল্য 11 টাকা আমরা বিক্রি করতেছি সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন একটা বাচ্চা প্রায় 60 থেকে 70 টাকা দিয়ে কিনতে হয়। তো এখানে আসলে এত টাকার তো মেকানিজম থাকার কথা না। তো আমাদের উচিত, এই রাষ্ট্রের উচিত যে কৃষিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এই বাচ্চা সিন্ডিকেট, এই প্যাকেটজাত খাদ্য কোম্পানিদের সাথে কথা বলে কিভাবে এই প্যাকেটজাত খাদ্যের মূল্য নিয়ন্ত্রণ করা যায় এবং বাচ্চার মূল্য নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে আপনি চাইলে কিন্তু একটা জিনিস হয় যে কৃষি নির্ভর যে কেমিক্যালগুলো, যে মেডিসিনগুলো বাইরের দেশ থেকে আমদানি করা হয়, সেগুলো শুল্কমুক্ত করে দিয়ে যেন মানুষের এই কৃষি নির্ভর কাজে রাষ্ট্র চাইলে হস্তক্ষেপ করতে পারে। তো এই ব্যাপারগুলো যদি সহজ করে দেয়, একটা সময় কিন্তু ছিল আপনার দেখা গেছে যে সারের উপর ভর্তুকি ছিল, কৃষি ভর্তুকি ছিল, তো কৃষি ভর্তুকির বিষয়টা উঠে গেছে। তো আমরা ভর্তুকির কথা বলছি না, আমরা চাচ্ছি যে যে ট্যাক্স আছে খাদ্যের উপর, যে ট্যাক্স বেট, এই কিছু এগুলো ছাড় দিয়ে খাদ্যের দামটা নিয়ন্ত্রণ করলে, বাচ্চার দামটা নিয়ন্ত্রণ করলে, যেমন একটা ফার্ম করতে গেলে এখন প্রায় 1200 মুরগির একটা ফার্ম করতে গেলে 8 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন। জি। তো সেটা কিভাবে 2 থেকে 3 লক্ষ টাকায় শুরু করা যায় সেই ব্যাপারে একটা চেষ্টা করা থাকে। এবং এই 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা আপনার সরকারিভাবে কোনো লোনের সুবিধা আছে কিনা, যেগুলা সীমিত লাভে, সীমিত ইয়েতে লোন পাওয়া যায় কিনা, এইভাবে যদি এটাকে পরিবেশ তৈরি করে দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে এখনো কৃষি করার মতো, গ্রামের যে জায়গা আছে এগুলো অনেক অনাবাদী জায়গা আছে, যেগুলোতে চাইলেই একটা মানুষ, 2টা মানুষ মিলে আবাদ করে ইনকাম করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে। এই সিন্ডিকেটের বিষয়ে আমি আরেকটা বিষয় বলতে চাই, যারা এই সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সবসময় অভিযান পরিচালনা করা, এবং উপজেলা যারা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তাদের একটা হস্তক্ষেপ থাকা এই সিন্ডিকেটদের উপর, এবং মোট কথা একটা কমিটি গঠন করে দেওয়া উচিত যেন এই খাদ্য এবং ডিম এবং এটার বাজারজাতকরণ, এই 3টা বিষয়ের উপর মনিটরিং করে একটা খাত, কৃষি খাতের এই বিষয়গুলোর উপর।
কৃষিখাতে বাংলাদেশ সরকার যেন একটু বেশি গুরুত্ব হ্যাঁ, বাড়ায়, হ্যাঁ, তাহলে অবশ্যই, কৃষিটা যেন একটু সামনের দিকে, আগামী প্রজন্ম যেন কৃষিটা সুন্দরভাবে ধরতে পারে, বা উদ্যোক্তা যারা আছে কৃষি লেভেলে শুরু করতে চায় ফার্মিং বা হচ্ছে মাছের খামার, মাছের ফিশারি, এগুলো জি, জি। আসলে যাতে মোটামুটি সামনের দিকে হ্যাঁ, অগ্রসর সবাই হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর বিভিন্ন অফিসার থাকতে পারে। ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ঠিক তেমন একজন কৃষকেরও প্রয়োজন আছে। আমি মনে করি একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কৃষক, তারা সমপর্যায়ের মেধাবী। এখানে কৃষিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কৃষিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই বাংলাদেশের অর্থনীতি সচল করার জন্য, বাংলাদেশের অর্থনীতিতে ভালো অর্থনীতি করার জন্য আমার মনে হয় কৃষিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, যারা আসলে শুরু করতে চান ফার্মিং বা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন, শুরু করতে পারেন। এখন কৃষি হচ্ছে নির্ভরযোগ্য খাত। আসলে আপনারা যারা ইনভেস্ট করতে চান তারা অবশ্যই নিশ্চিন্তে শুরু করতে পারেন। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি সম্পর্কে জি, এত জি। সুন্দর করে বোঝানোর জন্য। ভালো জি, থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।